প্যানিক মোডে চলে গেছে তৃণমূল। লুঠের দোকান বন্ধ হবে হুঙ্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন আবার পাল্টা বদলার হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন এই ভোট প্রচারে আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ তীব্র হচ্ছে, তারই মধ্যে এবার বিজেপির ভোটের অস্ত্র অভিন্ন দেওয়ানি বিধি। আর এই প্রচার যুদ্ধ চলাকালীনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি। এই নিয়ে আজকে আমরা ছকভাঙা ছটা আলোচনা করব এবং তার জন্য অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে। তবে যেরকম বলছিলাম যে ভোট যত এগিয়ে আসছে, আক্রমণ পাল্টা আক্রমণ ক্রমশ বাড়ছে। যেরকম আজকে একদম কুশমন্ডির সভা থেকে প্রধানমন্ত্রী তিনি হুঙ্কার দিচ্ছেন যে অনেক হয়েছে, আর নয়, এখন বদলা চাই, এনাফ ইজ এনাফ। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর নয়, বাংলা জিতে এবার টার্গেট দিল্লি। শুনুন। अब बहुत हो गया, इनफ इज इनफ, আর নয়, এখন বদল चाहिए, এখন बदल चाहिए। साथियों, हालात बदलने के लिए ही बंगाल बीजेपी ने बंगाल के युवाओं, बंगाल के शिक्षकों, बंगाल के हर सरकारी कर्मचारी को गारंटी दी है। जिन्होंने युवाओं को लूटा है उनका हिसाब होगा। এনাফ ইজ এনাফ, অনেক দেখেছি, আর নয়। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব, মনে রাখবেন। আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে 1000, ইলেকশনের পরে বুলডোজার। একেবারে প্রচারে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই বলছেন যে এবার আর কোনো অপশন নয়, ক্ষমতায় বিজেপি আসবে। আমি শুরুতেই উপাসনার কাছে যাব। উপাসনা, একদম মানে নরেন্দ্র মোদী তার যেটা স্পষ্ট বক্তব্য যে তৃণমূল এই 15 বছর ধরে ভয়ের রাজনীতি চালিয়ে এসেছে, একের পর এক দুর্নীতি করে গেছে, আর এখন তৃণমূল একদম প্যানিক মোডে চলে গেছে, তাই এনাফ ইজ এনাফ, অনেক দেখেছি, আর নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে মোদিবাবু আসেন, তার পরবর্তীতে বক্তব্য রাখেন, তার পরবর্তীতে বাংলা ছেড়ে বিদায় নেন। কিন্তু কি জানেন তো, যারা বাংলায় থাকে, যারা বাংলার কথা বলে, সেই প্রত্যেকটা নাগরিকের কণ্ঠস্বর হয়ে যদি কেউ কথা বলে, সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন নেতারা, অর্থাৎ ওই লোডশেডিং অধিকারী শুভেন্দু অধিকারীর কথা বলছি, শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছিলেন যে কোনো হিন্দুর গায়ে হাত পড়বে না, কোনো হিন্দুর গায়ে অসুবিধা হবে না। কিন্তু তার পরবর্তীতে যখন এসআইআর এর লিস্টিং দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি সেখানে 63% হিন্দু। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যে কিভাবে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে টার্গেট করা হয়েছে, মহিলাদেরকে টার্গেট করা হয়েছে, তাদেরকে টার্গেট করে করে বাংলা থেকে তারা নাকি ডিপোর্ট করবে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যেই কথাটা অমিত শাহ বলেছিলেন, এবং তার পরবর্তীতে মোদিবাবুর মুখ থেকে যেই হুঙ্কার আমরা শুনতে পাচ্ছি, সেখানে আমরা বুঝতে পারছি যে বাংলাকে টার্গেট করে হেনস্থা করা এবং প্রত্যেকটা ব্যক্তিকে আঘাত করা, তাদের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়ার নোংরা রাজনীতিতে তারা নেমেছে। তার পাশাপাশি বিজেপির যে টিম বি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই দৃশ্যও আমরা দেখেছি যে হুমায়ুন কবির কি সুন্দরভাবে এই কথা বলছে যে আমরা মুসলমান ভাইদেরকে বোকা বানিয়ে তার পরবর্তীতে আপনাদেরকে সাহায্য করব। এই কথা উনি বললেন, উনি উল্লেখ করেছেন পিএমওর কথা, উনি উল্লেখ করেছে শুভেন্দু অধিকারীর কথা। সেই জিনিসটার ব্যাপারে তদন্ত কে করবে, সেই তদন্ত আমরা দেখতে চাই। শুধুমাত্র তাই কেন, আজকে যখন বিজেপি নাকি হিন্দুদের কথা বলে, সেই হিন্দুদেরকে টুপি পরাচ্ছে বিজেপি, আর মুসলমান ভাইদেরকে টুপি পরানোর জন্য বিজেপি এনেছে টিম বি, অর্থাৎ হুমায়ুন কবিরের টিমকে। দীপঙ্কর সরকার, দেখুন, এই যে কথাগুলো হচ্ছে, আপনারা একটা জিনিস ভাবুন, আমরা বলেছি দেশের সুরক্ষা, দেশের সুরক্ষার ক্ষেত্রে যদি বহিরাগতরা আসে এবং সেটা যদি দেশের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন থাকে, তাহলে তাকে এখান থেকে বাইরে পাঠানোর জন্য যদি পাঠানোর চেষ্টা করা হয়, তাকে যদি পাঠানোর কথা বলা হয়, সেটা যদি আমাদের সংকল্পপত্রে উল্লেখ থাকে, তাহলে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার কি আছে? কারণ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে, সেটাই তো হওয়া উচিত দেশের লক্ষণ। দ্বিতীয় কথা, নির্বাচন আসলে মমতা ব্যানার্জি কি গিমিক দেয়, কি কথা বলে, সেগুলোর ভিতরে যেতে গেলে অনেকটা সময় লাগবে। একটা বিষয় তো পরিষ্কার যে আমরা বলেছিলাম এই বাংলায় সুশাসন আনবো,
আমাদের যে 15টা বিন্দুর পরে আমরা মোট সংকল্পভাবে মানুষের কাছে তুলে ধরার কথা বলেছি, তার ভিতরে প্রধান বিষয় আছে যে আমরা দেশের নিরাপত্তা এবং সুশাসন। সুশাসন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে 20টা রাজ্যের মতো কেন্দ্রশাসিত অঞ্চল মিলে, সেইভাবে বাংলায় প্রতিষ্ঠিত হবে। এবং এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবার শুধুমাত্র সময় অপেক্ষা। একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন এবং প্রতিটা অঞ্চলে প্রতিটি মানুষের কাছে সুশাসন পৌঁছে দেওয়া, যুবকদের কাছে কর্মসংস্থান পৌঁছে দেওয়া, মহিলাদের সম্মান প্রতিষ্ঠা করা, নারীরা যাতে রাতের অন্ধকার রাস্তায় গিয়ে কাজের থেকে বাড়ি ফিরতে গিয়ে তাদের যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করা, এবং 3000 টাকা করে দিয়ে তাদেরকে শুধুমাত্র স্বাবলম্বী করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বছরে 5 বছরের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান এই বাংলায় চাকরি সহ বলেছি 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে। জাস্ট শেষ করি, 31 ডিসেম্বর 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের যত শূন্য পদ আছে সেগুলো পূরণ করা হবে। বিলের কথা আমরা বলি, সেই অপরাজিতা বিলটা যাতে পাস না হয় সেই জিনিসটার প্রত্যেকটা প্রক্রিয়া তারা করেন। আজকে ওনারা বলছেন যে বাংলায় নাকি সুশাসন আনবেন, বাংলায় নাকি মহিলা সুরক্ষা দেবেন। আরে আসাম থেকে শুরু করে যখন মণিপুরে প্রত্যেকটা ক্ষেত্রে যখন মহিলাদের উপর আক্রমণ হচ্ছে তখন কেন মৌনব্রত পালন করছেন আপনাদের নেতারা? সেই জিনিসটার ব্যাপারে তারা কোনো বক্তব্য রাখতে পারছেন না। আমি এখান থেকে শতরূপের কাছে যাব। শতরূপ, একদম মানে মোদি, অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য, প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য যে বাংলার সুরক্ষার জন্য এবার বিজেপির আসার প্রয়োজন এবং এই অনুপ্রবেশকারীদের একদম বেছে বেছে বের করে দেওয়া হবে। তো মানে তোমরা এখানে গটাপ কোথায় দেখছো? কেন বলো বারবার যে সেটিং? দেখুন, কথাটা কি, যে কোনো নেতাই ভোটের আগে বলবেন যে বাংলা সুরক্ষার জন্য আমাদেরকে জিততে হবে। সেটা বিজেপির নেতারাও বলবেন, তৃণমূলের নেতারাও বলবেন, আমাদের নেতারাও বলবেন, সবাই বলবেন। কিন্তু গতবার আমরা দেখেছিলাম, সেবারও বিজেপি এসব বলেছিল। ভোটের পরে যখন মানে বাংলা সুরক্ষা ছিল, তিনি যখন বিজেপি কর্মীদের কোনো সুরক্ষা ছিল না, তখন বিজেপির কোনো নেতাকে খুঁজে পাওয়া গেল না। একটার পর একটা বিজেপি নেতাকে দেখছিলাম প্রত্যেকদিন বিকালবেলা অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা তুলে তৃণমূলে জয়েন করছে। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী, যাদেরকে নিয়ে ভোটের আগে নেচেছিল। আমি দেখুন কতগুলো কথা বলছি। মোদি বললেন যে, বা দাদাও এখন বলার সময় বললেন 3000 টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে মাসে মাসে। ভারতের 15টা রাজ্যে এই মুহূর্তে বিজেপি একা সরকার চালায়, তার সঙ্গে আরও 5টা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ধরলে তারা জোট সরকার চালায়। মোট 20টা রাজ্য। দুটো বলতে হবে না আমাকে, একটা রাজ্যের নাম বলুন যেখানে মহিলাদেরকে বিজেপি মাসে মাসে 3000 টাকা করে দেয়। একটা রাজ্যের নাম বলুন। এই গেল এক। দ্বিতীয় কথা, শিক্ষকদের গ্যারেন্টি। আপনাদের মনে থাকবে, আপনাদের এবিপি আনন্দে ইন্টারভিউ দিয়ে একটা লোক, বিশ্বজিৎ কুণ্ডু, তার নামই হয়ে গেল টেট বিশ্বজিৎ, তৃণমূলের কালনার নেতা, আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে বলছে, আমি আমার পরিবারের 13 জনকে চাকরি দিয়েছি তো কী আছে, আমি আমার বউ শালী আমার পরিবারের 13 জন ছাড়া আরও 68 জন তৃণমূল নেতার পরিবারের লোককে চাকরি দিয়েছি। তারপরে সেই লোকটা অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে গতবার কালনায় বিজেপির ক্যান্ডিডেট ছিল। 3 নম্বর কথা, 2024 সালে আপনাদের মনে আছে, আপনারা এবিপি আনন্দ একদিন সারা সন্ধ্যা দেখালেন কৃষ্ণনগরে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, যে ভদ্রমহিলা অমৃতা রায় ওনার নাম, তাকে মোদি ফোন করেছিলেন এবং তার সঙ্গে মোদির ফোনে কি কথোপকথন হয়েছে আমরা সবাই শুনলাম। আপনাদের মনে থাকবে তার মধ্যে একটা কথা মোদি বলেছিলেন যে এইবার লোকসভা ভোটটা হয়ে গেলে 3,500 কোটি টাকা চিটফান্ডের সম্পত্তি, যা ইডি এবং সিবিআই বাজেয়াপ্ত করেছে বাংলার মানুষের সম্পত্তি, ভোটটা হয়ে গেলে সেই টাকা আমি বাংলার মানুষের কাছে ফেরত দিয়ে দেবো, আমি তার ব্যবস্থা করছি। 2024 সালের মে মাসে ভোট হয়ে গেছে, আজকে 2026 সালের আজকে এপ্রিল মাসে বসে আছি। নয়া পয়সা ফেরত হয়েছে, কী হয়েছে জানি না, মাঝখান থেকে সুদীপ্ত সেন নিজের বাড়িতে ফেরত চলে গেল। এবং আমার 4 নম্বর, আমার এক্ষেত্রে শেষ কথা বিজেপিকে নিয়ে, ধরুন অমিত শাহও আপনারা দেখালেন, উনিও মিটিং করেছেন, আজকে অনেকগুলো কথা বলেছেন। আপনাদের এই আনন্দবাজার পত্রিকার আমি খবর দেখাচ্ছি 2019 সালের 2রা মে। হয় দেখুন আপনারা আনন্দবাজার মিথ্যে খবর ছেপেছেন, অথবা অমিত শাহ মিথ্যে বলেছেন। আমি জাস্ট বলিনি, অমিত শাহ 2019 সালের 2রা মে পশ্চিমবাংলায় সভা করে বললেন, ক্ষমতায় এলে সারদার বিচার 90 দিনে, বাণী শাহের। আপনাদের আনন্দবাজারের হেডলাইন কেমন? 2019 লোকসভায় ক্ষমতায়, 24 লোকসভায় ক্ষমতায় এসে এখন এরা ভাষণগুলো দিচ্ছে, সুদীপ্ত সেন এখন জেল থেকে বাড়ি থেকে ভাষণগুলো শুনছে। একদম, আমি শতরূপবাবু ভালো বলেন, ওনার এই কথাটাকে আমি একটা মান্যতা দেওয়ার চেষ্টা করি। সত্যি সত্যিই তো এই চিটফান্ডের টাকা যেগুলো আছে সেগুলো ফেরত দেওয়ার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আমরাও তাই বলছি যে চিটফান্ডের টাকা ফেরত দিতে চাই। এই আগামী 4 তারিখের পর 5 তারিখে যে নতুন সরকার হবে, সেই সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলে আমরা চিটফান্ডের টাকা শতরূপবাবুকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে এবিপি আনন্দ বলে যাচ্ছি, যারা বাংলায় যাদের টাকা গেছে প্রতিটি মানুষের ঘরে টাকা পৌঁছে দেবো। এটাও আমাদের তদন্তে কেন সেই মাথা পর্যন্ত পৌঁছানো গেল না? কিন্তু দেখুন, একদিকে যখন এই কর্মসংস্থান, অনুপ্রবেশ, দুর্নীতি নিয়ে একে অপরকে আক্রমণ চলছে, তারই মধ্যে বিজেপি জিতলে বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি। বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন এবং পাল্টা মুখ্যমন্ত্রী কি বললেন শোনাবো। हमने तय किया है कि बंगाल में यूनिफॉर्म सिविल कोड लाएंगे, कानून हिंदू, मुस्लिम, सिख, ईसाई सबके लिए बराबर होगा। मुझे बताओ
किसी को 4 शादी करने का परमिशन देना चाहिए क्या? अरे जोर से बोलो दीदी लोग, देना चाहिए? ये अभी देकर रखा है, अब भाजपा सरकार बना दो, 4 शादी पर यूसीसी आते ही अपने आप प्रतिबंध लग जाए। ইউনিফর্ম সিভিল কোড করবে ইউসিসি। ভালো করে আদিবাসী ভাই বোনেরা দেখে নিন, ওনারা যা বলবেন সেই ধর্মই মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় আপনার রীতি অনুযায়ী, এক একটা ধর্মের এক এক রকম। আমাদের পুজো পার্বণ হয় কারো মন্দিরে, কেউ নামাজ পড়ে মসজিদে, কেউ গুরুদ্বারায় যায়, কেউ গির্জায় যায়, কেউ জায়ের থানে যায়, কেউ মাজিদ থানে যায়। কারো বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বিয়ে হয় দুপুরবেলায়। আমি আদিবাসী মেয়েদের বিয়ে দেখেছি, সবার অধিকার কেড়ে নেবে। এই 15 তারিখে বিল আনছে, সংকল্পে বলেছে। আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, তার মানে এবারে পশ্চিমবঙ্গে ভোটের ইস্যুতে অভিন্ন দেওয়ানি বিধিও যোগ হলো। দেখো, ভারতবর্ষের যে সংস্কৃতি তাতে বৈচিত্র্যটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। বিভিন্ন বৈচিত্র্যকে একসঙ্গে রেখেই কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি। কাজেই এই যে অভিন্ন দেওয়ানি বিধি, এটা হয়তো সংবিধানে রয়েছে, কিন্তু শুধু সংবিধানের প্রতিটি কথা আক্ষরিকভাবে যদি আমরা পালন করতে যাই তাহলে কিন্তু অনেক মতভেদ তৈরি হবে। এবং এটা ঠিক কথাই, এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা হচ্ছে ভারতবর্ষের মূল কথা। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি যদি মানে অ্যাকচুয়ালি যদি পার্লামেন্টের পাস হয় এবং সেটা যদি অ্যাক্টিভেট করা হয়, তাহলে যে এই বৈচিত্র্যটা, তাতে কিন্তু একটা সমস্যা আসবে। এটা ঠিকই যে কালচারালি এবং নানা দিক থেকে কিন্তু ভারতবর্ষের এক একটা রাজ্যে এক এক রকমের নিয়ম। একটা অরুণাচল প্রদেশের মতো স্টেট, সেখানে 29টা ট্রাইবাল ক্লাস বাস করে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা সাংস্কৃতিক বৈচিত্র্য। এরকম খুঁজলে তুমি দেখবে যে প্রত্যেকটা জায়গায় এই বৈচিত্র্যগুলো কিন্তু এতদিন ভারতবর্ষ লালন পালন করে এসছে। কাজে একেবারে ইউনিফাইড ওয়েতে সব কিছু ভারতবর্ষে কিন্তু প্রয়োগ করা যায় না, কারণ এই বৈচিত্র্যটাই কিন্তু আমাদের সৌন্দর্য, আমাদের বৈশিষ্ট্য। কাজে এটা যদি করা হয় তাহলে নিশ্চয়ই আলোচনার মাধ্যমে করা উচিত, সবার মতকে মান্যতা দিয়ে শ্রদ্ধা করে তবেই এটা করা উচিত। মহানন্দাদি বলছেন আলোচনার মাধ্যমে করা উচিত। আসবো, অবশ্যই আসবো, কিন্তু দেখুন এই যে একের পর এক ইস্যু, তাকে কেন্দ্র করে আক্রমণ, হুঙ্কার, পাল্টা হুঙ্কার চলছে, কিন্তু এটা ভোট বাক্সে কতটা পড়বে তা তো সময় বলবে। একদিকে বিজেপির এবারের ভোটে নতুন অস্ত্র হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এবারের ভোটে ভয় আউট, ভরসা ইন। শতরূপ, দেখুন, প্রথম কথা দাদা যেটা বললেন, ইডি যে টাকাটা বাজেয়াপ্ত করেছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য পশ্চিমবাংলায় সরকারে আসতে হয় না। এরপরে কোন দিন বলবেন যে পাড়ার পুজো কমিটির যে প্রেসিডেন্ট হতে পারছি না বলে ইডির টাকা ফেরত দিতে পারছি না। আপনি অধ্যাপক মানুষ, আপনার মুখে সব কথা মানায় না। দ্বিতীয় কথা, ইউসিসি এবং একাধিক বিয়ে ইত্যাদি নিয়ে করা হলো। আচ্ছা, হিরণ তো এবার বিজেপির ক্যান্ডিডেট, তো ওর স্ত্রী আছে তো, এবং স্ত্রীকে ডিভোর্স না দিয়ে কদিন আগে ঘটা করে বিয়ে করলো, এবং তারপরে স্ত্রী বললেন তো যে আমার সাথে এই অন্যায়টা হয়েছে, আমার স্বামী আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে বেড়াচ্ছে, তাকে ক্যান্ডিডেট করেছেন তো আবার। আচ্ছা, খগেন মুর্মু আপনাদের এমপি তো, আমি জিজ্ঞেস আমি 20 সেকেন্ড বলে 20 সেকেন্ড কিন্তু হয়নি এখনো। অরুণা মার্ডি আর মঞ্জু কিসকো, দুজন মহিলা, এনাদের দুজনের নাম পাওয়া যায় কেন খগেন মুর্মু স্ত্রী হিসেবে? আচ্ছা, ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেছিলেন, যে আপনার যে একটা ধর্মের আপত্তি আছে, ওই ধর্মের হলো 4টে বিয়ে করা যায়, ওই ধর্মে কনভার্ট করে ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করে বিজেপির এমপি হয়েছিলেন। দেখুন, সংবিধানের 44 নং ধারায় রাষ্ট্র পরিচালনা নির্দেশ নীতিতে সুস্পষ্টভাবে বলা আছে যে সংবিধান চালু হওয়ার পর থেকে ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন বলেছিলাম যে আমরা 370 ধারা লাগু করব, করেছি। আমরা বলেছিলাম হিরণের জন্য খাটে না, হিরণ কি ফ্রান্সে থাকে না, আমরা বলেছি ইউসিসি করব। আমাদের হিরণ কি ফ্রান্সে থাকে? কারণ এক দেশ এক আইন এক বিধান থাকবে। আরে হিরণ একটা সম্প্রদায়ের যেরকম আপনাদের বলছিলাম, সেই উত্তাপ এখন স্টুডিওতে। আর এই প্রচারের উত্তাপের মধ্যেই আজকে আমরা কি দেখলাম? পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে পৌঁছে গেল ইডি। আসছে আলোচনা, একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।